নমস্কার। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভায় যারা যারা দপ্তর পেলেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আশা করব রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে যা যা করণীয় এবং পশ্চিমবঙ্গ গত 15 বছরে যে কালো অধ্যায়ের মধ্যে দিয়ে গেছে সেই পশ্চিমবঙ্গকে টেনে তুলে বের করে আলোর দিশা দেখাতে পারবেন এই পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের নতুন ভারপ্রাপ্ত মন্ত্রীরা। তবে এত কিছু মন্ত্রিত্ব বন্টনের মধ্যে যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চোখে পড়ার মতো লাগলো তা হলো শিল্প। নতুন শিল্পমন্ত্রী হলেন তাপস রায় এবং উনি ওনার দপ্তর পাওয়ার পরে বিভিন্ন টিভি মিডিয়ায় অনেক ইন্টারভিউ দিচ্ছেন এবং সেই ইন্টারভিউগুলো খুব সামনে আসছে, খুব ভাইরাল হচ্ছে, যেখানে উনি জানাচ্ছেন ওনার প্রথম প্রায়োরিটি হবে টাটাকে আবার সিঙ্গুরে ফিরিয়ে আনা। আপনার প্রায়োরিটি কি হবে? কারণ আমাদের রাজ্যের বিরুদ্ধে প্রায়োরিটি হলো নাম্বার 1 টাটাকে ফিরিয়ে আনা। আমি জানি না পৃথিবীতে এরকম আর কোনো নজির আছে কিনা, তবে তাপস রায় এমন একজন পলিটিশিয়ান যিনি 2006 সালে 2007 সালের দিকে মানুষের স্বার্থে সিঙ্গুর থেকে টাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাড়ালেন এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী হলেন এবং এখন 2026 সালে উনি বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী হয়ে আবার মানুষের স্বার্থে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনতে চান। দেখুন, মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করাটা একটা শিল্পই বটে, আর তাপস রায় একজন মারাত্মক ভালো শিল্পমন্ত্রী। মাননীয় শিল্পমন্ত্রী তাপসবাবু, এই ছবিটা মনে পড়ছে? এই সাদা কাপড় পরা মানুষটাকে চিনতে পারছেন? 2007 সালে এই সাদা কাপড় পরা মানুষটা আপনি সিঙ্গুরের রাস্তায় মদন মিত্র এবং অন্যান্য তৃণমূলের নেতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে এই বাংলার মাটি থেকে টাটাকে তাড়িয়েছিলেন, এই সিঙ্গুরের মাটি থেকে টাটাকে তাড়িয়েছিলেন। প্রায়োরিটি হলো নাম্বার 1 টাটাকে ফিরিয়ে আনা। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য একটা প্রজন্মের জন্য একটা স্বপ্ন দেখেছিলেন, এই বাংলাকে সামনের সারিতে এগিয়ে নিয়ে আনার জন্য একটা গুজরাটের মতো, একটা মহারাষ্ট্রের মতো জায়গায় বাংলাকে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্নকে মিথ্যে করে এই মাটি থেকে শিল্পকে তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রথম কাউন্সিলর হন, আর তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আপনি মন্ত্রিত্ব পান। যে একটা গোটা প্রজন্মকে, তাদের জীবনকে আপনারা নষ্ট করে দিয়েছিলেন সেদিন, তাদের জীবনটা কিন্তু আপনার মতো অত ঝকঝকে নয়। আজ একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একা দায়ী ছিলেন? আজ আপনি যে দল করেন সেই দলের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, তখন সুষমা স্বরাজ দিল্লি থেকে কথায় কথায় চার্টার্ড ফ্লাইট করে উড়ে আসতেন এ বাংলায়। সিঙ্গুর আন্দোলনে যেমন তৎকালীন টিএমসি থাকা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছিলেন, তেমনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছিল আপনার বর্তমান দল বিজেপির বড় বড় কেন্দ্রীয় নেতারা। বিজেপি আজ মনে করছে যে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন। কি আশ্চর্য! যখন সিঙ্গুর আন্দোলন চলছিল আগাগোড়া বিজেপি তো ঠিক উল্টোটা ভেবেছিল। যারা ভুলে গেছেন তাদের আমি দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। দেখুন, আজ থেকে 19 বছর 1 মাস আগের ছবি। 2006 সালের 4 ডিসেম্বর তোলা এই ছবিগুলো দেখুন, সৌজন্যে আনন্দবাজার আর্কাইভ। ভোট শরিক এবং তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শটান দিল্লি থেকে উড়ে এলেন রাজনাথ সিং। ঘোষণা করেছিলেন যে সিঙ্গুর ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা তার সরকার গদি হারিয়েছিল একটা প্রজন্মকে বাঁচানোর জন্য, আর আপনারা সেদিন একটা প্রজন্মকে শেষ করে গদিতে চড়েছিলেন। আজ আয়নার সামনে একবার দাঁড়িয়ে বলুন তো, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একা দায়ী ছিল? যদি সেদিন আপনার মতো একজন নেতা, যাকে নাকি সৎ, সজ্জন, শিক্ষিত, ভদ্র একজন মানুষ বলা হয়, সেদিন আপনি যদি একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন এই বাংলার স্বার্থে, এই বাংলার ছেলে মেয়েদের স্বার্থে, তাদের ভবিষ্যতের স্বার্থে এই বাংলাকে একটা টাটা করতে দিন, একটা শিল্প আনতে দিন, তাহলে এই বাংলার মানচিত্রটা হয়তো পাল্টে যেত। হ্যাঁ, হয়তো আপনি মন্ত্রী হতে পারতেন না, হয়তো আজকের মতো আপনি শিল্পমন্ত্রী হয়ে গদিতে বসতে পারতেন না, কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা, তাদের ভবিষ্যৎটা তৈরি হয়ে যেত। তাদেরকে আজ ব্যাঙ্গালোর, গুজরাট, পুনে এগুলো গিয়ে চাকরি করতে হতো না। আজ সিঙ্গুরের কোনো অটোমোবাইল ইঞ্জিনিয়ারকে একটা মুদি দোকানে গিয়ে কয়েক হাজার টাকার বিনিময়ে আজকে কাজ করতে হতো না। অটোমোবাইল ইঞ্জিনিয়ার একটা মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো মানুষকে ভুল বুঝিয়েছিলেন সেদিন।
নাকি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের বোঝাটাও আজকে একটু আপনি নিজের ঘাড়েও নেবেন? হ্যাঁ, আমি কোনোদিন অনশন টনশন করিনি, যেতাম আসতাম। আজ আপনি একটা মন্ত্রিত্বের চেয়ারে বসে গেছেন, আপনার কেরিয়ার সেট, কিন্তু 20 বছর আগের ছেলে মেয়েগুলোর কেরিয়ার আপনি ফেরত দিতে পারবেন? ওই সিঙ্গুরের জমিতে তখন বুদ্ধদেব ভট্টাচার্যরা বলেছিলেন ওই জমি উর্বর নয়, চাষের জন্য সুটেবল নয়। তখন আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা গিয়ে ওই মাটিতে গিয়ে আলু চাষ করার চেষ্টা করেছিলেন। আজ সেই মাটি জঙ্গল হয়ে পড়ে আছে। সেই কৃষকরা আজকে পরিযায়ী হয়ে কেউ গুজরাট, কেউ উত্তরপ্রদেশ, কেউ মহারাষ্ট্রের মতো জায়গায় গিয়ে কাজ করে। তাদের জীবনগুলো আপনি ফিরিয়ে দিতে পারবেন? একটা প্রজন্মের ভবিষ্যৎকে লাশে পরিণত করে আপনারা আপনাদের নিজেদের রাজনৈতিক জীবনের পুনর্জন্ম ঘটিয়ে নিয়েছেন। কিন্তু ওই ছেলেমেয়েগুলোর কি হবে একবার বলুন তো? আজ আপনি শিল্পমন্ত্রী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু যে ছেলেমেয়েগুলো তখন 20, 21, 22 বছরের ছেলেমেয়ে ছিল, আজ তারা 40, 45 বছর বয়সে গিয়ে দাঁড়িয়েছে। তাদের পুনর্জন্মটা কবে হবে বলুন তো? সেদিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 3 বার প্রশাসনিক বৈঠক ডেকেছিল আপনার নেত্রীকে সামনে বসিয়ে একটা সলিউশন করার জন্য, একটা সমাধান করার জন্য, যাতে আগামী প্রজন্মরা তাদের জীবনটা কোনো রাজনৈতিক দলাদলিতে নষ্ট না হয়। সেদিন আপনি চাইলে আপনার নেত্রীকে বলতে পারতেন ওই মিটিংগুলো অ্যাটেন্ড করতে। আপনাদের সংকীর্ণ রাজনীতির জন্য 3 বার সেই মিটিংয়ে আপনারা বসতে চাননি, অনুপস্থিত থেকেছেন। আপনি সৎ, সজ্জন, শিক্ষিত একজন মানুষ। আপনি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেননি যে যেটা আপনি করছেন সেটা অন্যায় করছেন? 997 একর জমি হয়তো সেদিন ভবিষ্যৎ পাল্টে দিত এ বাংলার। আপনি তৎকালীন আপনার দল, আপনার নেত্রী, এখন আপনার বর্তমান দল, কেউ সেটা হতে দেয়নি সেদিন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ব্যক্তিগত স্বার্থে, নোংরা রাজনীতির জন্য সিঙ্গুরে টাটা কারখানা হতে দেয়নি। আচ্ছা, রাজনাথ সিং সেদিন কেন শিল্প হতে দেয়নি? আপনার বর্তমান দল বিজেপি সেদিন কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে দিল্লি থেকে ছুটে আসতো? শিল্পমন্ত্রী হয়ে অন্তত এইটুকু জবাব তো আপনার থেকে আশা করাই যায়। সিঙ্গুর শুধু একটা শিল্প ছিল না, সিঙ্গুরকে ঘিরে, টাটাকে ঘিরে অন্য আরো ছোট বড় অনেক শিল্প গড়ে উঠতো, অনেক হোটেল গড়ে উঠতো, অনেক রেস্টুরেন্ট গড়ে উঠতো, একটা নতুন শহর গড়ে উঠতো, অনেক ব্যবসা গড়ে উঠতো, অনেক লোকের চাকরি, কর্মসংস্থান, কত কিছু পেত একটা বাংলা। সেদিন 88% গরিব কৃষক, মালিক, বর্গাদার সবাই রাজি হয়ে গেছিল জমি দিতে। শুধু 12% মানুষকে রাজি করাতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের সেদিনের নোংরা রাজনীতি সেদিন সেই 12% মানুষকে উস্কে দিয়ে পুরো সিঙ্গুর থেকে টাটাকে বিদায় করতে বাধ্য হয়েছে। আজ ওই চেয়ারে বসে যেটা আপনার সবার আগে করা উচিত, ক্ষমা চাওয়া সেই মানুষগুলোর কাছে, ক্ষমা চাওয়া সেদিনের বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, ক্ষমা চাওয়া সিঙ্গুরের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে। আপনি এখন মিডিয়ায় বলছেন রতন টাটা নাকি বেঁচে থাকলে আপনি তার কাছে ছুটে যেতেন এ বাংলায় শিল্প ফিরিয়ে আনার জন্য। যদিও রতন টাটাজি আজ আর আমাদের মধ্যে নেই, থাকলে পরে তিনি খুবই খুশি হতেন, আমি তার কাছেই ছুটে যেতাম। রতন টাটা বেঁচে থাকলে আর আপনি ওনার কাছে আবেদন করতে গেলে আপনার মুখের উপর ওনার বাড়ির দরজাটা বন্ধ করে দিতেন। রতন টাটা যখন এ বাংলা ছাড়ছে, যখন টাটাকে ফেরত নিয়ে যাচ্ছে গুজরাটের সানন্দে, তখন একটা প্রেস কনফারেন্স করে রতন টাটা একটি কথা বলেছিলেন, আমার মাথায় বন্দুক ঠাকালেও আমি সিঙ্গুরকে ছাড়তাম না, ছেড়ে যেতাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বন্দুকটার ট্রিগারটাই চেপে দিয়েছে। সেদিন কি যন্ত্রণার মধ্যে দিয়ে রতন টাটাকে, বুদ্ধদেব ভট্টাচার্যদের যেতে হয়েছিল তা অন্তত আজ আপনি আন্দাজ করতে পারছেন না। আমার বিশ্বাস আপনি সেদিনও আন্দাজ করতে পেরেছিলেন, কিন্তু আপনাদের সংকীর্ণ রাজনীতির জন্য সেদিন সেটা হতে দেননি। সেদিন যখন সিঙ্গুর থেকে টাটা বিদায় নিচ্ছে আর এই অ্যানাউন্সমেন্টটা রাজ্যপাল করছে, তখন রাজ্যপালের একপাশে মমতা বন্দ্যোপাধ্যায় আর একপাশে বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একটা অহংকারের হাসি হেসেছিলেন, আর বুদ্ধদেব ভট্টাচার্য মাথা নিচু করে দাঁড়িয়ে সমস্ত হার স্বীকার করে নিয়েছিলেন। আজ আপনি বলুন, সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছিল নাকি বাংলা হেরেছিল? আপনারা তো জিতেছিলেন, আপনারা সব সময় জিতে আসছেন, আপনারা 2 মিনিট ক্ষমতা ছাড়া নিঃশ্বাস নিতে পারেন না, আপনারা জিতে আসছেন। কিন্তু সেদিন হার স্বীকার করেছিলেন খোদ বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে দেখাশোনা করতেন শোয়েব আলী পাইক নামের একজন ব্যক্তি। বুদ্ধদেব ভট্টাচার্য তাকে ভালোবেসে ডাকতেন তপন বলে। তপনবাবু একটি বইতে লিখছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যকে জীবনে 2 বার কাঁদতে দেখেছি। প্রথমবার
যখন অনিল বিশ্বাস মারা গেলেন, আর দ্বিতীয়বার যখন এ বাংলা থেকে টাটা বিদায় নিচ্ছে। ঠিক তখনই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে একটি ফোন আসে। উপাস থেকে কে ফোন করেছিল তপনবাবুর জানা ছিল না, কিন্তু তপনবাবু লিখছেন, বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন কাঁদো কাঁদো গলায় চোখে জল নিয়ে বলেছিলেন, ওরা আমার স্বপ্নকে সত্যি হতে দিল না। আমি আমার ছেলে মেয়েদের কথা ভেবে সিঙ্গুরের পরিকল্পনা করেছিলাম, ভেবেছিলাম রাজ্যের স্বার্থে, ওদের স্বার্থে সবাই তা মেনে নিবে, কিন্তু তা হতে দিল না ওরা। এটা একটা সর্বনাশ, সর্বনাশই বটে। তখন স্বপ্ন দেখা যুবক যুবতীদের জন্য সর্বনাশ, সিঙ্গুরবাসীদের জন্য সর্বনাশ, বাংলার ভবিষ্যতের জন্য সর্বনাশ। কিন্তু আপনাদের মতো নেতারা যারা সেদিন শকুনের রাজনীতি করেছিলেন, তাদের জন্য ছিল সোনায় সোহাগা। একবার সিঙ্গুর থেকে টাটা তাড়িয়ে মন্ত্রী হলেন, আরেকবার মন্ত্রী হয়ে সিঙ্গুরে টাটাকে ফেরত আনার প্রতিশ্রুতি দিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য নিশ্চয়ই হাসছেন এখন। উনি 2006-07 সালে যা ভেবেছিলেন, যা পরিকল্পনা করেছিলেন, 2026 সালে দাঁড়িয়েও আমরা তা সত্যি করতে পারলাম না। আজ আপনার একটা গভর্নমেন্ট বাংলো হবে, হ্যান্ডসাম স্যালারি হবে, একটা নীলবাতি গাড়ি হবে। জানি না আপনাদের কারা ক্ষমা করবে, কিন্তু এই ছবি, আজকের এই ভিডিও, এটা একটা দলিল হয়ে থাকবে। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যখন এই ভিডিও দেখবে, যখন দেখবে ওই আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল, আপনাদের ভূমিকা কি ছিল, বর্তমান শিল্পমন্ত্রীর ভূমিকা কি ছিল এই রাজ্যটাকে শেষ করার পেছনে, তারা হয়তো আপনাকে ক্ষমা করবে না, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আগামী প্রজন্ম যারা এই ভিডিও দেখবে তারা জানুক আপনারা নিজের রাজনৈতিক জীবনকে আলোকিত করার জন্য একটা ভবিষ্যৎ প্রজন্মকে, একটা গোটা প্রজন্মকে অন্ধকারে কিভাবে ঠেলে দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্ম জানুক নিজেদের রাজপ্রাসাদকে আলোকিত করার জন্য কিভাবে সিঙ্গুরের প্রত্যেকটি মানুষের বাড়ির প্রদীপ আপনারা সেদিন নিভিয়ে দিয়েছিলেন। ভবিষ্যৎ প্রজন্ম জানুক সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যরা হেরেও জিতে গেছিলেন, আর আপনারা